হ্যালো বন্ধুরা, টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে। তো তার আগে এই গতি আলোচনা করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হলো মাত্রা সমীকরণ লাগবে। সেই মাত্রা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো মাত্রা কি জিনিস আর মাত্রা কোথায় ব্যবহার করা হয়, কি কি কাজে ব্যবহার করা হয়, এগুলো আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মাত্রা কিভাবে তৈরি করা যায়, রাশি কাকে বলে, রাশি কত প্রকার, রাশি কি কি, কিভাবে আমরা একটা রাশি থেকে আরেকটা রাশি তৈরি করতে পারি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা আলোচনা করার পূর্বে আমরা দেখে নেই যে রাশি কাকে বলে, রাশি কত প্রকার, কি কি রাশি কিভাবে আমরা পেতে পারি। তো দেখো, রাশি কাকে বলে। রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। তো রাশি সাধারণত দুই প্রকার, একটা মৌলিক রাশি, কি মৌলিক রাশি, আর একটা হলো লব্ধ রাশি। কি রাশি? লব্ধ রাশি। তাহলে একটা পেলাম মৌলিক রাশি, একটা লব্ধ রাশি। এখন আমরা দেখব মৌলিক রাশি কাকে বলে। মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, অর্থাৎ যে সকল রাশি অন্য কোনো রাশি দ্বারা প্রতিপাদন করা যায় না, যে সকল রাশির উপরই অন্য সকল রাশি নির্ভরশীল, তাদেরকে বলা হচ্ছে মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশি কয়েকটি উদাহরণ আমরা দেখতে পারি। মৌলিক রাশি যেমন দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, এগুলো সবই আমরা মৌলিক রাশি। তো মৌলিক রাশির একটা শর্টকাট টেকনিক আছে, আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখা দেবো কিভাবে আমরা মৌলিক রাশি শর্টকাটে আমরা বের করতে পারি। তাহলে এগুলোকে বলতেছি আমরা মৌলিক রাশি। আচ্ছা, এখন বলা হলো লব্ধ রাশি। লব্ধ রাশি কাকে বলে? যে সকল রাশি মৌলিক রাশির সাহায্যে প্রতিপাদন করা সম্ভব তাদেরকে বলা হচ্ছে লব্ধ রাশি। তো মৌলিক রাশির সাহায্যে আমরা কি কি রাশি পেতে পারি, অর্থাৎ দুই বা ততোধিক মৌলিক রাশির সাহায্যে আমরা যে সকল রাশি পাবো সেগুলোকে বলা হচ্ছে লব্ধ রাশি। যেমন ধরো আয়তন একটা রাশি। তো আয়তন যদি একটা রাশি হয়, এই আয়তনকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আয়তন সমান কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমরা দেখলাম আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য একটি মৌলিক রাশি, প্রস্থ একটি মৌলিক রাশি, উচ্চতা একটি মৌলিক রাশি। তাহলে এই মৌলিক রাশিগুলোর গুণফলের কারণে আমরা পাচ্ছি আয়তন। তাহলে আয়তন একটি লব্ধ রাশি। অপরদিকে আমরা দেখতেছি বল একটি লব্ধ রাশি। কেন বল একটি লব্ধ রাশি? ভর একটি মৌলিক রাশি এবং ত্বরণ একটি লব্ধ রাশি। কারণ কি? ত্বরণ আবার কিভাবে পাচ্ছি? বেগ এবং সময়ের মাধ্যমে পাচ্ছি। এখানে বেগ কিন্তু একটা লব্ধ রাশি। বেগ কিভাবে পাচ্ছি? আমরা দূরত্ব এবং সময়ের মাধ্যমে বেগ পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বল, যে কি কি মৌলিক রাশির সমন্বয়ে আমরা বল পাচ্ছি, সেটা হলো ভর, দূরত্ব এবং সময়। অর্থাৎ ভর, দূরত্ব, সময়, এই তিনটা মৌলিক রাশির সমন্বয়ে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা পাচ্ছি বল। এখানে বলা হচ্ছে ত্বরণ। ত্বরণ কিভাবে পাচ্ছি? ত্বরণ সমান বেগ ভাগ সময়, আবার বেগ সমান দূরত্ব ভাগ সময়। তাহলে দেখো, বল অনেকগুলো মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হচ্ছে, এটা একটি লব্ধ রাশি। চলো এখন রাশির আমরা আরেকটা প্রকারভেদ দেখি। আরেকটা রাশি আছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। দেখো, স্কেলার রাশি কাকে বলে? এখান থেকে আমরা সংজ্ঞা থেকে আমরা শুরুতে লিখবো স্কেলার মানে সিঙ্গেল। মনে রাখবে, স্কেলার মানে সিঙ্গেল, অর্থাৎ শুধুমাত্র মান। মানে কি? সিঙ্গেল মানে কি? একা, অর্থাৎ একটা মাত্র জিনিস দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। অর্থাৎ স্কেলার রাশি শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়, তাই আমরা এটাকে বলবো স্কেলার রাশি। অর্থাৎ যে সকল রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, যেমন দৈর্ঘ্য একটি স্কেলার রাশি হতে পারে। তারপরে আমাদের এখানে স্কেলার রাশির সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি ভর একটি স্কেলার রাশি হতে পারে। তারপরে আমাদের শুধু মান দ্বারা প্রকাশ করার জন্য দূরত্ব একটা স্কেলার রাশি হতে পারে। তাহলে এরকম অনেকগুলো স্কেলার রাশি আমরা পেতে পারি। সময় একটি স্কেলার রাশি, আয়তন একটি স্কেলার রাশি। অর্থাৎ যে সকল রাশি শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি। আর যে সকল রাশিকে মান এবং দিক, অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই দরকার হয় তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি। যেমন ধরো, মান এবং দিক বলতে আসলে কি বোঝায়? মানটা কি? মানটা মানে একটা ভ্যালু, অ্যাবসোলিউট ভ্যালু, যে ভ্যালু শুধুমাত্র একটা নির্দিষ্ট মান আছে। যেমন ধরো আমরা বলি 5 কেজি, 5 কেজি, 5 কেজি চাল বা 5 কেজি ডাল, এরকম যদি বুঝি, বা 5 মিনিট সময়, এরকম যদি বুঝি, বা একটা ব্যক্তির ভর 60 কেজি, বা একটা বস্তুর ভর 100 কেজি, এরকম যদি আমরা বলতে পারি, তাহলে সেগুলো হবে হচ্ছে স্কেলার রাশি। এদের শুধু মান আছে। কিন্তু আমরা যদি বলি ভেক্টর রাশি মান এবং দিক, আসলে দিকটা কি?
যেমন ধরো দিক বলতে উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, এরকম একটা দিক বোঝাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিক থাকবে। যেমন যদি বলি একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলে গেল, তাহলে কি এখানে বললাম যে গাড়ির বেগ আছে, বেগের মান আছে এবং দিক আছে, তাহলে সেটা হবে আমাদের ভেক্টর রাশি। যদি এখানে বলা হতো যে না, গাড়িটি শুধুমাত্র 20 মিটার পার সেকেন্ড বেগে চললো, তাহলে আমরা সেটা বলবো এটা দ্রুতি, কিন্তু এটা বেগ নয়। কেন বেগ নয়? কারণ এটা নির্দিষ্ট দিকের কথা প্রকাশ করে নাই। তাহলে আমরা এখানে ভেক্টর রাশির সংজ্ঞা থেকে আমরা দেখতে পারতেছি যে সকল রাশিকে মান এবং দিক দ্বারা প্রকাশ করা যায় তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি। আশা করি বুঝতে পারছো। আসো আলোচনা করি এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মাত্রা কি। মাত্রা হলো যে কোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচক বা পাওয়ারের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায়। অর্থাৎ যে কোনো রাশিকে আমরা কি করতে পারি, এক বা একাধিক মৌলিক রাশির মাত্রার গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারি। এই যে কোনো ভৌত রাশিকে এই মৌলিক রাশিগুলোর সূচক, যে সূচকগুলো হবে, যে পাওয়ারগুলো হবে, সেগুলোকে বলা হচ্ছে মাত্রা। যেমন ধরো আমরা একটা মাত্রা এখন দেখি, যেমন বলের মাত্রা সমীকরণ কি হবে, যেমন বল। দেখো আমরা বললাম বলের মাত্রা, বল সমান আমরা দেখতে পারি ভর গুণন ত্বরণ, আবার ত্বরণ সমান দেখতে পারি বেগ বাই সময়, আবার বেগ সমান দেখতে পারি সরণ বাই সময়, নিচে এই সময় থাকলো। তাহলে বলের মাত্রাটা যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, বা বলটাকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, তাহলে এর মাত্রাটা হবে ভরের মাত্রা এম, সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি, নিচে সময়ের মাত্রা টি। তাহলে এখন এই টি যদি উপরে চলে যায়, তাহলে আমরা লিখতে পারবো এম, এল উপরে আছে, টি ইনভার্স 2। তাহলে এটা হলো আমাদের বলের মাত্রা সমীকরণ, এফ ইকুয়াল টু এটা। আর যদি শুধু বলের মাত্রা আসে, তাহলে বল সমান এম এল টি ইনভার্স 2। এরকম করে আমরা সবকিছু দেখতে পারবো। যেমন ধরো আরেকটা দেখি, কাজের মাত্রা। দেখো আমরা এখানে কাজের মাত্রা সমীকরণ আমরা বের করতে পারি এইভাবে, কাজ সমান বল গুণন সরণ, কাজ ডাব্লিউ সমান, এখানে বলের মাত্রা একটু আগে আমরা দেখলাম এম এল টি ইনভার্স 2, আর সরণের মাত্রা এল। তাহলে এই এল এর সাথে এল গুণ হয়ে এল স্কোয়ার হলো, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। অপরদিকে ক্ষমতার মাত্রা আমরা বের করতে পারি এইভাবে, কাজের মাত্রা আমরা এইভাবে বের করলাম এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর আমরা জানি ক্ষমতা সমান কাজ ভাগ সময়, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 ভাগ টি। এই টি উপরে চলে গেল, তাহলে এখানে উপরে চলে গেলে -1 যোগ হবে, তাহলে টি ইনভার্স কত হবে, 3 হবে। এভাবে আমরা সকল মাত্রা সমীকরণ প্রতিপাদন করতে পারি। দেখো এখানে অনেকগুলো রাশির মাত্রা এখানে দেখা আছে, যেমন বেগ এল টি ইনভার্স 1, ত্বরণ এল টি ইনভার্স 2, বল এম এল টি ইনভার্স 2, ভরবেগ এম এল টি ইনভার্স 1, কাজ অথবা শক্তি, কাজ শক্তি আর তাপ একই রাশি। দেখো এম এল টু টি ইনভার্স 2, তাপ এম এল টু টি ইনভার্স 2, ক্ষমতা এম এল টু টি ইনভার্স 3, বিভব তড়িৎ বিভব এম এল স্কোয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স 1, রোধ এম এল স্কোয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স 2, তড়িৎচালক শক্তি এম এল স্কোয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স 1, ঘনত্ব এম এল ইনভার্স 3, চাপ এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, তাপ ধারণ ক্ষমতা এম এল স্কোয়ার টি ইনভার্স 2 আই থিটা ইনভার্স 1, আপেক্ষিক সুপ্ত তাপ এল স্কোয়ার টি ইনভার্স 2, দীপন তীব্রতা জে এল ইনভার্স 2, তড়িৎ তীব্রতা এম এল টি ইনভার্স 3 আই ইনভার্স 1, আপেক্ষিক রোধ এম এল কিউব টি ইনভার্স 3 আই ইনভার্স 2। পরিবাহকত্ব, দেখো আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে। এই জন্য দেখো এম এখানে +1, এখানে -1, এল এখানে +3, এখানে -3, টি এখানে -3, এখানে +3, এইটা জাস্ট এটার উল্টা। তাহলে এই যে মাত্রা সমীকরণগুলো দিল, এই মাত্রা সমীকরণ যেগুলো তোমরা দেখতে পেলে, এই মাত্রা সমীকরণ দিয়ে আসলে আমাদের ফিজিক্সের যে সংজ্ঞাগুলো আসে বা যে এমসিকিউ গুলো আসে, যে এই রাশি মাত্রা সমীকরণ কি, ওই রাশি মাত্রা সমীকরণ কি, সেগুলো আমরা আসলে এখান থেকে লিখতে পারবো। আর এই মাত্রা সমীকরণগুলো সবই প্রতিপাদন করা সম্ভব হয়। আমি যেভাবে প্রথমে দেখালাম কয়েকটা মাত্রা সমীকরণ প্রতিপাদন করে, ওইরকম করে সবগুলো রাশি প্রতিপাদন করা সম্ভব হয়। আচ্ছা, এখন আমরা নিউটনের গতির সূত্রগুলো দেখব। নিউটনের গতির সূত্রগুলো জানার আগে আমাদের জানতে হবে স্কেলার রাশি আর ভেক্টর রাশির একটু ভিতরে। তো স্কেলার রাশি আর ভেক্টর রাশিগুলোর ভিতরে আমরা যদি দেখি, দেখো দূরত্ব এবং সরণ দুইটা একই জিনিস।
দুইটা একই জিনিস, কিন্তু একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি। দূরত্ব কাকে বলা হচ্ছে? দূরত্ব নির্দিষ্ট কোনো দিক নাই। এখান থেকে মনে করো এ বিন্দু হতে বি বিন্দুতে যেতে বলছে তোমাকে, তুমি এই পথে যেতে পারো, এইরকম পথে যেতে পারো, এদিক থেকে ঘুরে যেতে পারো। তো এরকম যে কোনো পথে যদি তোমাকে যেতে বলা হয় তাহলে তুমি কি করবা? তুমি যে কোনো পথে যেতে পারো। তাহলে এই জন্য তোমাকে বলা হয়েছে যে দূরত্ব নির্দিষ্ট কোনো দিক নেই। দেখো এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এটাও দূরত্ব, এখান থেকে এটাও দূরত্ব, সবই কিন্তু দূরত্ব। কিন্তু যদি বলা হয় যে সরণ, তোমাকে নির্দিষ্ট দিকেই বলা হবে, সব থেকে ছোট যে দূরত্ব অতিক্রম করা হয় সেটাকে বলা হচ্ছে সরণ। অর্থাৎ নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রমণ করা হয় সেটাকে বলা হচ্ছে সরণ। নির্দিষ্ট দিকে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে সরণ। আর দ্রুতিটা কি? দ্রুতি হচ্ছে যে কোনো দিকে বস্তুর সময় সাপেক্ষে দূরত্বের পরিবর্তন। তাহলে দ্রুতি সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়। অর্থাৎ সময়তে যদি আমরা দূরত্বকে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে দ্রুতি। আর বেগ কি পাবো? সময়তে যদি আমরা সরণকে ভাগ করি তাহলে যেটা পাবো আমরা সেটাকে বলা হচ্ছে বেগ। অর্থাৎ নির্দিষ্ট দিকে সময়ের সাথে সরণের হারকে বা সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। আর নির্দিষ্ট দিক নাই, যে কোনো দিকে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে বা সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে বলা হয় দ্রুতি। এদের মাত্রা কিন্তু একক একই রকম। দ্রুতির মাত্রা যেমন আমরা LT ইনভার্স 1 লিখতে পারি, বেগের মাত্রাও LT ইনভার্স 1 লিখতে পারি। এর একক আমরা লিখতে পারি MS ইনভার্স 1, এর এককও কিন্তু হবে MS ইনভার্স 1। দূরত্বের যেমন একক ছিল মিটার, এখানেও সরণের একক মিটার। দূরত্বের মাত্রা ছিল L, সরণের মাত্রাও কিন্তু হবে L। অর্থাৎ মাত্রা একক একই হওয়া সত্ত্বেও এরা কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন রাশি। কেন ভিন্ন ভিন্ন রাশি? কারণ একটা দিক আছে আর একটা দিক নাই। এখন চলো একই রাশি, যেমন ধরো ত্বরণ, আমরা যদি একটু দেখি দুইটা ত্বরণ কাকে বলে। ত্বরণ এবং মন্দন এই দুইটা রাশি আমরা নিয়ে আলোচনা করব। ত্বরণ হচ্ছে সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। অর্থাৎ বেগকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে যদি বেগ বৃদ্ধি পায় ত্বরণ কি পাবে? বৃদ্ধি পাবে। ত্বরণের মান কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে যদি কি বৃদ্ধি পাবে? বেগটা যদি বৃদ্ধি পায়, অর্থাৎ সময় যত বাড়বে যদি বেগটা কি হবে? যদি বৃদ্ধি পায়, তাহলে সময়ের সাথে যদি বেগ বৃদ্ধি পায় যেটা হবে সেটা হলো ত্বরণ। ত্বরণকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। এর মাত্রা হলো LT ইনভার্স 2, একটু আগে দেখিয়েছি। এর একক হবে MS ইনভার্স 2। দেখো এখানে দূরত্বের যেটা সেই একক বসছে মিটার, এখানে সময়ের একক বসছে সেকেন্ড। মাত্রা যেটা আছে সেটা, সূচক যেটা আছে সেটাই। কিন্তু মন্দনের ক্ষেত্রে কি হবে? মন্দনের ক্ষেত্রেও কিন্তু একই রকম। মন্দন ইকুয়াল টু বেগ ভাগ সময়, কিন্তু এখানে বলছে হ্রাস হবে। হ্রাস কি হবে? বেগ হ্রাস হবে। অর্থাৎ সময় যত বৃদ্ধি পাবে বেগ হ্রাস হবে। এর ক্ষেত্রেও কিন্তু মাত্রা এবং একক এটাকেও এ দ্বারা প্রকাশ করা হয়। এর LT ইনভার্স 2, MS ইনভার্স 2। কিন্তু এই এর আগে একটা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়, অর্থাৎ এটাকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। যদি আমরা ত্বরণ বলি, মন্দনকে যদি ত্বরণে প্রকাশ করতে হয় তাহলে সেটা হবে ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ -A। এখন আমরা নিউটনের গতিসূত্রগুলো ব্যাখ্যা করতে পারবো। তাহলে নিউটনের গতিসূত্রগুলো কি আমরা একটু আলোচনা করি। দেখো নিউটনের গতিসূত্রর সমীকরণগুলো, যে গতি সমীকরণগুলো আছে সেটা হচ্ছে একটা বেসিক সূত্র। সেটা হলো এটা: যদি কোনো বস্তু u আদিবেগ নিয়ে a সুষম ত্বরণে t সময় ধরে চলার পর v বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ তার আদিবেগ u থাকবে, সময় t থাকবে, ত্বরণ a থাকবে, সুষম ত্বরণ a থাকবে, শেষ বেগ v হবে, এবং এর মধ্যে যদি বস্তুটি s দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা সমীকরণ লিখতে পারি v সমান u প্লাস at, s সমান u প্লাস v বাই 2 ইন্টু t, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, আর লিখতে পারি v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2as। তাহলে এই সমীকরণগুলো আমরা লিখতে পারি সুষম ত্বরণের জন্য। যদি কোনো বস্তুটি u আদিবেগ নিয়ে এই সুষম ত্বরণে t সময় ধরে চলার পরে v বেগ প্রাপ্ত হয় এবং এর মধ্যে যদি বস্তুটি s দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা এই সমীকরণটি লিখতে পারি। আসো আলোচনা করি গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্রগুলো নিয়ে। গ্যালিলিওর প্রথম সূত্র বলা হয়েছে যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে যদি কোনো বস্তুকে ফেলে দেওয়া হয়, অর্থাৎ মনে করো এখান থেকে আমি একটা বস্তুকে ফেলে দেব এবং সেটা যদি কোনো বাধা না থাকে, অর্থাৎ এখানে মনে করো আমি একটা পাথরের টুকরা এখান থেকে ফেলবো আর এখান থেকে একটা কাগজের টুকরা ফেলবো, যদি বাতাসের বাধা থাকে তাহলে নর্মালি বোঝা যাবে কাগজটি পড়তে দেরি লাগবে, এটা হালকা, আর পাথরটি দ্রুত পড়বে। কিন্তু গ্যালিলিও প্রমাণ করলেন যে দুইটা যদি
শূন্য স্থানে ফেলা হয়, অর্থাৎ বায়ু শূন্য স্থানে বা বাধাহীন পথে যদি ফেলা হয়, তাহলে তারা একই সময়ে নিচে পড়বে, অর্থাৎ পাথর যে সময় নিচে পড়বে কাগজটিও সেই সময় নিচে পড়বে। এটা হলো প্রথম সূত্র। 2 নম্বর সূত্র বলা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনাবাধে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ বা নির্দিষ্ট সময় যে প্রাপ্ত বেগ, সেই বেগ ভি সমানুপাতিক টি, অর্থাৎ টি এর সমানুপাতিক। এটা হলো 2 নম্বর সূত্র, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে যে বেগ প্রাপ্ত হবে সেটা টি এর সমানুপাতিক। এবং 3 নম্বর সূত্রে বলা হয়েছে যে অতিক্রান্ত দূরত্ব, সেই দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে যে অতিক্রান্ত দূরত্ব হবে সেটা সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি v1 বাই v1 ভাগ v2 ইকুয়াল টু t1 ভাগ t2। আবার এই দুটি সমীকরণ থেকে আমরা লিখতে পারি h1 ভাগ h2 ইকুয়াল টু t1 স্কয়ার ভাগ t2 স্কয়ার, যেহেতু দুইটা সমানুপাতিক এজন্য আমরা এরকম করে লিখে নিতে পারি। এই সমীকরণগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। দেখো, আমি বলছিলাম ভিডিও টিউটোরিয়ালের প্রথমে যে তোমাদের একটা আমি শর্টকাট টেকনিক দেখাবো শেষে। তো এখানে আমরা মৌলিক রাশিগুলো সহজে মনে রাখার উপায়, অনেকের দেখা যাচ্ছে মনে থাকে না। দত্ত ভাই সব তালগাছ তুলে দ্বীপের পাড়ে ফেললো। দত্ততে হবে দৈর্ঘ্য, ভাইতে হবে ভর, সবে হবে সময়, তাতে হবে তাপমাত্রা, তুলেতে তড়িৎ প্রবাহ, দ্বীপের দীপন ক্ষমতা, পারে পদার্থের পরিমাণ। এইগুলো মৌলিক রাশি। আসো আরেকটা শর্টকাট টেকনিক দেখি স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে, তো ভেক্টর রাশি সম্পর্কে। তো ভেক্টর রাশিতে আমরা এখানে বলতেছি ভবের সব প্রিয়তম ভাসে প্রেমের জলে। দেখো এখানে বলা হয়েছে ভতে ভরবেগ, বেতে বেগ, দন্তের সাথে স্মরণ, বতে বল, প্রিয়তে প্রাবল্য, অন্তস্ততে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভাতে ভ্রামক। এখানে মনে রাখবা জড়তার ভ্রামক বাদ। দন্তের সাথে হচ্ছে সান্দ্রতা হবে, তো এখানে সান্দ্রতাটা লিখি নাই, সান্দ্রতাটা লিখতে হবে সেতে সান্দ্রতা। এখানে লিখি সেতে সান্দ্রতা। প্রেতে পৃষ্ঠটান, মেতে মহাকর্ষ প্রাবল্য। আশা করি তোমরা এটার দ্বারাই সব ভেক্টর রাশি প্রমাণ করতে পারবা। আর এটা বাদ দেয় যা আছে সবই পৃথিবীতে স্কেলার রাশি। আর যদি কোনো ভেক্টর রাশি পাওয়া যায় তো আমাকে বলো, পরবর্তীতে আমি হয়তো বা সেটা আবার নতুন কোনো টেকনিকে করব। তবে আমার জানা মতে যে এগুলো সব ভেক্টর রাশি, আর কোনো ভেক্টর রাশি পাওয়া যায় না। আর তো আজকে এই পর্যন্তই। তো তোমাদের যদি আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখে ভালো লাগে তাহলে কমেন্ট করবা, শেয়ার করবা, আর বন্ধুদের সাথে অবশ্যই তোমরা নিজেদের মধ্যে শেয়ার করবা। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তোমার বন্ধুদেরকে বলবা সাবস্ক্রাইব করতে, লাইক দিবা, কমেন্টে অবশ্যই জানাবা যে আমার টিউটোরিয়ালটি তোমাদের কেমন লাগলো। আর আমি আশা করি যে আমার টিউটোরিয়ালগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবা। আর আমার সবগুলো টিউটোরিয়াল যদি তোমরা দেখো তাহলে তোমাদের প্রাইভেট টিউটরের কোনো দরকার হবে না, আমি আশা করি। এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এবং আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সেই শুভকামনা। আবার তোমাদের সামনে আমি নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।